কিছু শক্তি আছে, কিছু মেধা আছে, কিছু উদ্ভাবনী শক্তি আছে, সেটাকে কাজে লাগানোর জন্য যে পরিবেশ, যে চেষ্টা আমরা রাষ্ট্রীয় পর্যায় থেকে অথবা সামাজিকভাবে আমরা এটা করে দিতে পারছি। যে কারণে দুর্ভাগ্যজনক হলো সত্য, এই যে এত কিছু দেখলাম, আজকে 26টি স্টল এখানে অংশগ্রহণ করেছে, এত কিছু দেখলাম এখানে, কিন্তু এই মেধাবীদেরকে আমরা 1-2 বছর পর আর খুঁজে পাবো না। কেন পাবো না? কারণ তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করা হয় না, রাষ্ট্রীয় ব্যবস্থায় তাদেরকে নার্সিং করা হয় না। এটা রাষ্ট্র হিসেবে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমাদের ব্যর্থতা, তোমাদের মুরব্বী হিসেবে এটা আমাদের ব্যর্থতা যে আমরা তোমাদের এখানে করে দিতে পারিনি। তবে অবশ্যই আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তাকে ধন্যবাদ জানাবো যে তিনি এরকম একটি উদ্যোগ গ্রহণ করেছেন, যে কারণে আজকে এই প্রক্রিয়াটা যেন চলমান থাকে। এটা যদি চলমান থাকে, আমি বিশ্বাস করি আজ থেকে 2-3-4 বছর পরে আমরা কিছু মেধাবী, কিছু জিনিয়াস আমরা আবিষ্কার করতে পারবো, এই জাতির গঠনে তারা ভূমিকা রাখবে। তোমরা অনেকেই ডক্টর ফজলুর রহমানের নাম শুনে থাকবে, আর্কিটেক্ট, শুনেছো না নাম? তিনি বোধহয় ইন্ডিয়ান বা পাকিস্তানের নাগরিক, ঠিক না? জানা আছে? এফআর, তিনি তো পাকিস্তানের নাগরিক বা ইন্ডিয়া মনে হয়, কলকাতার নাকি? জি, তিনি বাংলাদেশের নাগরিক। বলতে পারছো না কেন? তিনি বাংলাদেশের নাগরিক, আমাদের গর্ব তিনি। কারণ তিনি বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও পৃথিবীর যত নতুন ডিজাইনের যত ভবন, যত উচ্চ ভবন, সমস্ত কিছু তার একটি আবিষ্কৃত একটি ডিজাইনের মাধ্যমে তৈরি হয়েছে। একটি ডিজাইন যেটা আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নাম জানি না, যেটা ধ্বংস হয়ে গেছে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সহ পৃথিবীতে যত হাই রাইজ বিল্ডিং আছে, তার ম্যাক্সিমাম এই এফ রহমান খানের টিউবুলার স্ট্রাকচারাল সিস্টেম একটি ডিজাইন তিনি আবিষ্কার করেছেন। সেই আবিষ্কারের মাধ্যমে এই বিল্ডিং গুলি তৈরি হয়েছে। শুধু তাই নয়, আমরা যে ইয়েতে হজের সময় মিনা দেখি না, মিনা দেখো তোমরা, মিনার উপরে ছাতির মতো দেখা যায়, দেখেছো? এই ডিজাইনও তার করা। এছাড়াও পৃথিবীর অনেকগুলি জিনিস তিনি করেছেন, কিন্তু এফ রহমানের মতো মানুষদেরকে আমরা বাংলাদেশের মানুষ ধারণ করতে পারেনি, ধরে রাখতে পারেনি। যে কারণে আজকে আমাদের ব্রেন ড্রেইন হচ্ছে, আমাদের মেধাগুলি বিদেশে চলে যাচ্ছে, আমাদের মেধাগুলি বিদেশে গিয়ে অন্য দেশকে তারা সার্ভিস দিচ্ছে, কিন্তু আমার দেশের নাগরিক, আমাদের সম্পদকে আমরা আমাদের দেশে ব্যবহার করতে পারছি না। এটা আমাদের জন্য সত্যি দুঃখের এবং লজ্জার। যদিও আমরা বিশ্বাস করি এখন যে সময়টা এসেছে, এই সময় বাংলাদেশ অনেক দূরে গিয়েছে, বাংলাদেশ এই জিনিসগুলি নিয়ে ভাবছে। বাংলাদেশ যে ভাবছে তার প্রমাণ হলো আজকের এই উদ্ভাবনী মেলাটি। আমরা চাই আমাদের মেধাবীরা আমাদের দেশেই থাকুক এবং তাদের মেধার যথোপযুক্ত ব্যবহার এদেশে হোক। এই কারণে এই আজকের এই মেলাটি চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা উপজেলা পরিষদ, আমরা জাতীয় সংসদের সরকারের কাছে বলার যে ভূমিকা, সেটা বলে আমরা এই কাজগুলি করার চেষ্টা করব। আরেকটি কথা বলে শেষ করব, যে একটি সুস্থ এবং সম্ভাবনাময় জাতি যদি তৈরি করতে হয়, তাহলে আমাদের এই মেধাবীকে কাজে লাগানোর বিকল্প আর কিছু নেই। এই মেধাবীদেরকে আমাদের কাজে লাগাতেই হবে, করতে হবে। প্রয়োজনে স্কুলের শিক্ষা কারিকুলাম, আমাদের দেশে আমাদের শিক্ষা ব্যবস্থা সেই ছোটবেলা থেকে যা পড়ে আসছি, শুনতে খারাপ লাগলেও দিস ইজ রিয়েলিটি, যে আমরা যে পড়ালেখাটা শিখি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, স্কুল কলেজে, যে সেটা আমার প্র্যাকটিক্যাল লাইফে করে কাজেই লাগে। আমার জীবনটাকে কিভাবে চালাবো, আমার বর্তমান বাংলাদেশ যে অবস্থার উপরে দাঁড়িয়ে আছে, আমার সমাজ যে ব্যবস্থার উপরে দাঁড়িয়ে আছে, ওই ব্যবস্থার উপরে তো আমার জীবনটা চলবে, সংসার চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে, কিন্তু আমার শিক্ষা কারিকুলাম আমাকে তা শেখায় না। যে কারণে প্রয়োজনে শিক্ষা কারিকুলামটা পরিবর্তন করে, যেটা গত কয়েকদিন আগে জাতীয় সংসদে আলোচনা হয়েছে এবং মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে যে এই বিষয়টি সক্রিয় বিবেচনায় আছে, যে কারিকুলাম পরিবর্তনের জন্য যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে, যাতে করে আমাদের এই সন্তানেরটা আর ব্রেন ড্রেইন না হয়, আমাদের মেধাবীরা যেন কোনো অবস্থাতে নিজ দেশ ছেড়ে আর বাইরে চলে যেতে বাধ্য না হয়। সবশেষে এটা বলবো যে আমাদের এই মেধাবীরা একদিন আমাদেরকে একটি
স্বপ্নের বাংলাদেশ তৈরি করে দিবে। আজকে আমি ইউনূস সাহেবের বসে এই পাশাপাশি বসে বলছিলাম, এই যে স্টার্ট আপ তোমরা আমাদেরকে বলছো, তোমাদের মতো এই বয়সে আমরা স্টার্ট আপ শব্দই শুনিনি, আর এই স্টার্ট আপ শব্দ আবিষ্কারও হয়নি। তো তোমরা আমাদের থেকে অনেক এগিয়ে আছো আলহামদুলিল্লাহ।